স্বাগত বিডি24.com-এ। সাথে আছে আমি মুস্তাফা কামাল। দুপুরের আয়োজনের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিবেশ, ক্লাস পরীক্ষা বন্ধ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে হল ছাড়ার নির্দেশ, শিক্ষার্থীদের প্রতিবাদ, 4 দফা দাবি। আন্তর্জাতিক। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 600। ভারতে আটক 14 বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর। গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো 78। যুক্তরাষ্ট্রের জেনজি তরুণদের অধিকাংশ সমর্থন করেন হামাস। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিবেশ, ক্লাস পরীক্ষা বন্ধ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আজ সোমবারও ক্লাস পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পুরো ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে শুনশান নীরবতা, তবে শিক্ষকদের পরিবহন স্বাভাবিকভাবেই চলছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন বলেন, গতকালের পরিস্থিতির বিবেচনায় আজও ক্লাস এবং পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শনিবার রাতে এক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে জোবরা গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি, যা রবিবার বিকেল পর্যন্ত চলে। এই ঘটনায় অন্তত 220 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 200 জনই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে, তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানা গেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়তে হল ছাড়ার নির্দেশ, শিক্ষার্থীদের প্রতিবাদ। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে বিক্ষোভে ফেটে পড়েন। সোমবার সকালে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কামাল রঞ্জিত মার্কেট জড়ো হন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। রোববার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলায় আহত হন অন্তত 10 জন, যাদের মধ্যে কয়েকজন সাংবাদিকও ছিলেন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। তবে শিক্ষার্থীরা দাবি করেছেন, এই আদেশ অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত। তারা 4টি প্রধান দাবি উত্থাপন করেছেন। 1. কম্বাইন্ড ডিগ্রি বহাল রাখা। 2. প্রক্টরিয়াল বডির পদত্যাগ। 3. উপাচার্যের প্রকাশ্যে দুঃখ প্রকাশ। 4. ঘটনায় জড়িত শিক্ষকদের শাস্তি নিশ্চিত করা। শিক্ষার্থীদের ভাষ্য, হল ছাড়ার নির্দেশ প্রশাসনের স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন। তারা স্পষ্ট জানিয়েছে, জীবন যাবে কিন্তু হল ছাড়ব না। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ালো। পাকিস্তান সীমান্তে ঘেঁষা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য অঞ্চল কুনারে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছে অন্তত 622 জন মানুষ। রয়টার্স এবং আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তথ্য জানিয়েছে। তালেবান সরকারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটিএ জানিয়েছে, মৃতের সংখ্যা 500 ছাড়িয়েছে এবং প্রায় 1000 মানুষ আহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি আঘাত হানে রোববার রাত 11টা 47 মিনিটে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6 এবং ভূকম্পনের উৎস ছিল মাটির 8 কিলোমিটার গভীরে। স্থানীয়রা জানায়, ভূমিকম্পের পর রাত জুড়ে নানগারহার ও কুনান অঞ্চলে একাধিক পরাঘাত আফটারশক অনুভূত হয়। কুনানের বাসিন্দারা পোলাদ নুরি বলেন, এত তীব্র ভূমিকম্প এর আগে কখনো অনুভব করিনি। দুর্গম পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ফলে তালেবান প্রশাসন আন্তর্জাতিক সহায়তা চেয়ে আহ্বান জানিয়েছে যেন আকাশপথে উদ্ধার তৎপরতা চালানো যায়। ভারতে আটক 14 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর। ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণ করা নারী ও শিশুসহ 14 জন বাংলাদেশিকে সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার রাতে তারা বিএসএফ এর ক্যাম্পে আশ্রয় নেন এবং পরদিন রবিবার 31 আগস্ট রাতে সাতক্ষীরায় তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। জানা গেছে, এরা সবাই অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন এবং কর্ণাটকের বেঙ্গালুরে দিনমজুরের কাজ করতেন। সম্প্রতি সেখানকার পুলিশি অভিবাসন বিরোধী অভিযান চালালে তারা কলকাতায় পালিয়ে যান এবং
পরে সীমান্তে আত্মসমর্পণ করে। হস্তান্তররত কৃতদের মধ্যে রয়েছে বাগেরহাট, পিরোজপুর, সাতক্ষীরা জেলার বিভিন্ন পরিবারের সদস্যরা। বিজিবি এবং বিএসএফের পতাকা বৈঠকে অংশ নেন দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তা। পরে স্থানীয় থানা পুলিশ হস্তান্তরপ্রাপ্তদের প্রাথমিক যাচাই-বাছাইয়ের জন্য হেফাজতে নেন। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৭৮। গাজার উপর দখলদারিত্ব আরও জোরদার করতে ইসরায়েলি বাহিনী নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে। সর্বশেষ একদিনে ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। নিহতদের মধ্যে ৩২ জন ছিলেন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারানো বেসামরিক মানুষ। ইসরায়েল গাজা সিটি নিয়ন্ত্রণ নিতে দক্ষিণাঞ্চলে প্রায় ১০ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা সামরিক তৎপরতা বাড়িয়েছে। দেইর আল বালাহ শরণার্থী শিবির সহ বিভিন্ন স্থানে চালানো হামলা বহু মানুষ হতাহত হয়েছে। এছাড়া ইসরায়েলি বোমায় নিহত হয়েছেন ইসলাম মুহারের আবেদ নামের একজন সাংবাদিক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের সামরিক মুখপাত্র আবু উবাইদার বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা হয়েছে। যদিও হামাস এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইসরায়েলি সেনাপ্রধান হুঁশিয়ারি করে বলেছেন, হামলার মাত্রা আরও বাড়বে এবং হামাসের নেতৃত্বে আন্তর্জাতিকভাবে কোথায় আছে। যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের একটি বড় অংশ ইসরায়েলের তুলনায় ফিলিস্তিন সংগঠন হামাসের প্রতি বেশি সহানুভূতিশীল। সম্প্রতি দ্য হ্যারিস পোল পরিচালিত এক জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২৪ বছর বয়সী ৬০% তরুণ হামাসের পক্ষ নিয়েছে, তাও টার্গেট করা হয়। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানা হয়, জরিপে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বয়স যত বাড়ছে ইসরায়েল প্রীতি তত বৃদ্ধি পাচ্ছে। উদাহরণস্বরূপ ৬৫ বছর ও তার বেশি বয়সী ৮৯% মার্কিন নাগরিক ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে জনমনে বিভক্ত জরিপে দেখা যায়, ইসরায়েল গাজার গণহত্যা চালাচ্ছে কিনা এই প্রশ্ন উত্তরদাতারা দুই ভাগে বিভক্ত হয়েছে, ঠিক অর্ধেক পক্ষে অর্ধেক বিপক্ষে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় প্রাণ হারিয়েছে প্রায় ৬৩,০০০ ফিলিস্তিনি। অবরোধের কারণে সেখানে ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।